সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নাউন ক্লজ নিয়ে, যে কিভাবে তোমরা নাউন ক্লজকে চিহ্নিত করতে পারবে। আজকের আলোচনায় সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। আজকের এই লেকচারটি মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী অর্থাৎ অ্যাডমিশন টেস্ট যারা দিবে, একই সাথে বিসিএস এক্সাম সহ অন্যান্য চাকরির পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদের জন্যই। এই লেকচারটি তোমরা মনোযোগ সহকারে বুঝবার চেষ্টা করলে আশা করি তোমাদের নাউন ক্লজ চিহ্নিত করতে বা চিনতে কোনো সমস্যা হবে না। এরপরে আমরা অন্য লেকচারে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব, যাতে তোমরা সেগুলিকেও খুব সহজে চিহ্নিত করতে বা আইডেন্টিফাই করতে পারো। তাহলে আজকে আমরা আমাদের লেকচার শুরু করছি। আমরা শুরুতেই জেনে নিব নাউন ক্লজ কি। নাউন ক্লজ হলো এমন শব্দগুচ্ছ যেখানে একটি সাবজেক্ট ও একটি প্রেডিকেট থাকে এবং যা নাউন হিসেবে বাক্যে তার কার্য সম্পাদন করে। অর্থাৎ এমন শব্দগুচ্ছ যেখানে একটি সাবজেক্ট আমরা পাবো এবং পাশাপাশি একটি প্রেডিকেট পাবো এবং তা বাক্যে নাউন হিসেবে কাজ করবে। আচ্ছা, আমরা স্ক্রিনে একটি বাক্য দেখতে পাচ্ছি, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ টিকেট। আচ্ছা, এই বাক্যটিতে দ্যাট আই শ্যাল গেট এ টিকিট এই শব্দগুচ্ছে আমরা কিন্তু একটি সাবজেক্ট পাচ্ছি, সেটি হচ্ছে আই, এবং একটি প্রেডিকেট পাচ্ছি, সেটি হচ্ছে শ্যাল গেট এ টিকেট। আচ্ছা, কাজেই এটি একটি ক্লজ। কিভাবে ক্লজ? যেহেতু এই শব্দগুচ্ছে আমরা সাবজেক্ট পেলাম আই এবং প্রেডিকেট পেলাম শ্যাল গেট এ টিকিট, তাহলে দ্যাট আই শ্যাল গেট এ টিকিট এই টোটালটা হচ্ছে একটি ক্লজ। এই ক্লজটি বাক্যে এক্সপেক্ট ক্রিয়ার অবজেক্ট। এই ক্লজটি বাক্যে এক্সপেক্ট ক্রিয়ার অবজেক্ট। আচ্ছা, হ্যাঁ, সেটা কিভাবে? এক্সপেক্ট হোয়াট, অর্থাৎ আমরা কি প্রত্যাশা করতেছি, যে আই এক্সপেক্ট আমি প্রত্যাশা করি। আমরা এর উত্তরে পাচ্ছি দ্যাট আই শ্যাল গেট এ টিকিট, অর্থাৎ আমি একটি টিকিট পাওয়ার প্রত্যাশা করি, এবং এটি বাক্যে নাউন হিসেবে কাজ করছে। অর্থাৎ কি প্রশ্নের উত্তরে আমরা কি পাচ্ছি? দ্যাট আই শ্যাল গেট এ টিকিট। এই জন্য আমরা দ্যাট আই শ্যাল গেট এ টিকিট এটিকে নাউন ক্লজ বলছি। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি মনে রাখবে যে কি প্রশ্নের উত্তরে সাধারণত নাউন ক্লজকে পাওয়া যায়। আশা করি তোমরা এই এক্সাম্পলটি থেকে নাউন ক্লজ কি সেটা বুঝেছ। বাক্যে নাউন ক্লজ কোনো নাউনের ন্যায় নিম্নলিখিত কাজগুলি করে থাকে বা ব্যবহৃত হতে পারে। কি কি? নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা বেশ কয়েকটি এক্সাম্পল এখানে দিয়েছি, আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো। যেমন এতে রয়েছে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এখানে দ্যাট হি ইজ অনেস্ট এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট। পরের বাক্যটি ওয়েন হি উইল রিটার্ন ইজ আনসার্টেন। এখানে ওয়েন হি উইল রিটার্ন এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট। হোয়াট হি সেইড ওয়াজ রং। এখানে হোয়াট হি সেইড এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট। হাউ দে ওন দ্য ম্যাচ ওয়াজ আ ওয়ান্ডার, অর্থাৎ হাউ দে ওন দ্য ম্যাচ এটি হচ্ছে এই বাক্যটির সাবজেক্ট। এবং প্রত্যেকটা বাক্যে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে, যার ফলে আমরা এই যেমন প্রথম বাক্যটিতে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, অর্থাৎ তিনি সৎ এটি সবাই জানে।
অর্থাৎ এখন যদি প্রশ্ন করি সবাই কি জানে, তাহলে কিন্তু আমরা এর উত্তরে পাচ্ছি তিনি দ্যাট হি ইজ অনেস্ট, অর্থাৎ তিনি যে সৎ সেটি সবাই জানে। একইভাবে প্রত্যেকটিকে প্রশ্ন করলে আমরা একই রকমের উত্তর পাব। যেমন দ্বিতীয় প্রশ্নটি হোয়েন হি উইল রিটার্ন ইজ আনসার্টেন, অর্থাৎ তিনি কখন ফিরবে সেটা কি আনসার্টেন, অর্থাৎ আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। তাহলে আমরা যদি প্রশ্ন করি হোয়াট ইজ আনসার্টেন, অর্থাৎ কি আনসার্টেন, তাহলে আমরা প্রশ্ন উত্তরটি পাবো কি হোয়েন হি উইল রিটার্ন। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে নাউন ক্লজ বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করে এবং কি দিয়ে প্রশ্ন করলে পাশাপাশি তার উত্তরটিও পাওয়া যায়। এই জন্য এই বাক্যে আন্ডারলাইন করা শব্দগুচ্ছগুলি হচ্ছে নাউন ক্লজ। এবার আমরা শিখব ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার। যেমন আই নো, প্রথম বাক্যটা হচ্ছে আই নো দ্যাট হি উইল কাম। আচ্ছা, এখানে যদি প্রশ্ন করি আই নো আমি জানি, কেউ যদি প্রশ্ন করে তুমি কি জানো, তাহলে আমি জবাবটা দিতে পারবো দ্যাট হি উইল কাম, তিনি যে আসবে আমি সেটা জানি। এই বাক্যটিতে নো ভার্বের অবজেক্ট হচ্ছে দ্যাট হি উইল কাম, তাহলে এখান থেকে এটাও আমরা বুঝতেছি যে নাউন ক্লজ বাক্যে অবজেক্ট হিসেবে কাজ করে বা ব্যবহৃত হতে পারে। একইভাবে আই ডোন্ট নো আমি জানি না, কি জানি না, হু শি ইজ সে কে, এটাকেও কি দিয়ে প্রশ্ন করলেও কিন্তু আমরা জবাবটা পাবো হু শি ইজ, অর্থাৎ আমি জানি না, কি জানি না, সে কে। একইভাবে উই নো দ্যাট হি স্টোল দ্য পেন, আমরা জানি, কি জানি, এখানে নো ভার্বের অবজেক্ট হচ্ছে দ্যাট হি স্টোল দ্য পেন। পরেরটি হচ্ছে আই ক্যানট বিলিভ হোয়াট ইউ সে, আমি বিশ্বাস করি না। কেউ যদি প্রশ্ন করে তুমি কি বিশ্বাস করো না, তাহলে আমরা জবাবটা দিতে পারবো যে হোয়াট হি সে, তিনি যেটি বা তুমি যেটি বলো সেটি আমি বিশ্বাস করি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই স্লাইড থেকে এটা তোমরা বুঝতে পেরেছো যে নাউন ক্লজ বাক্যে ভার্বের সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে বা ব্যবহৃত হতে পারে, আবার ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা এর উত্তর পাচ্ছি। আমরা এবার শিখব নাউন ক্লজ বাক্যে সাবজেক্ট ও অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা প্রথম এক্সাম্পলটি লক্ষ্য করি, লাইফ ইজ, এখানে সাবজেক্ট হচ্ছে লাইফ, তাহলে লাইফ ইজ হোয়াট উই মেক ইট, এখানে লাইফ সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে হোয়াট উই মেক ইট, অর্থাৎ জীবনটা কি, এই জীবনটাকে ইন্ডিকেট করা হয়েছে কাকে দিয়ে, হোয়াট উই মেক ইট, অর্থাৎ জীবন হচ্ছে কি আমরা যেভাবে জীবনকে তৈরি করব। আর কমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে সাধারণত বাক্যে সাবজেক্ট অথবা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য। এখানে যদি প্রশ্ন করি জীবন কি, তাহলে জীবন সম্বন্ধে অতিরিক্ত এই বাক্যে কি তথ্য আছে, হোয়াট উই মেক ইট। তাহলে আমরা এখান থেকে এটা বুঝতেছি যে বাক্যে নাউন ক্লজ সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। একইভাবে হি ইজ হোয়াট হি ডাজ, এখানে হি সাবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে হোয়াট হি ডাজ। এর পরের বাক্যটি হচ্ছে গিয়ে দিস ইজ হোয়াট উই ওয়ান্টস, এখানে দিস এর কমপ্লিমেন্ট হচ্ছে হোয়াট উই ওয়ান্টস। এরপরে হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি ইজ লেজি, যেমন এটাকে যদি বিশ্লেষণ করি প্রকৃত ঘটনাটা কি, এই প্রকৃত ঘটনাটাকে ইন্ডিকেট করতেছে দ্যাট হি ইজ লেজি, আসলে প্রকৃত বিষয়টা হচ্ছে গিয়ে যে তিনি অলস। এরপরে হচ্ছে ইউ ক্যান টেল মি হোয়াট হ্যাপেন, টেল মি ওয়েন হি উইল কাম, আই টোল্ড হিম হোয়াট হি ওয়ান্টস টু নো। এফ জি এইচ, এই তিনটা বাক্যে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আন্ডারলাইন করা অংশটুকু নাউন ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ। এরপরে আমরা শিখব নাউন ক্লজ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন নোবডি ক্যান রিলাই অন, এখানে রিলাই অন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে হোয়াট ইউ সে, অর্থাৎ এই হোয়াট ইউ সে এই নাউন ক্লজটি অন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে, অর্থাৎ নোবডি ক্যান রিলাই অন, কেউই নির্ভর করতে পারে না কিসের উপরে, হোয়াট ইউ সে তুমি যা বলো। এরপরে আই এম নট শিওর টু হোম হি উইল গো, আই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোয়াট ইউ সে, এখানে আই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, আমি বুঝতে পারি না অফ, এই অফ প্রিপোজিশনের
অবজেক্ট হচ্ছে হোয়াট ইউ সে, অর্থাৎ আমি বুঝতে পারি না অর্থ, কিসের অর্থ, যেটা তুমি বলো। আশা করি তোমরা এখান থেকে এটা পরিষ্কারভাবে বুঝতে পারতেছো যে নাউন ক্লজ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। পরের স্লাইডেও নাউন ক্লজ যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তার আরও কয়েকটি এক্সাম্পল রয়েছে। যেমন ইট ডিপেন্ডস অন হাউ ইউ বিহেভ উইথ হিম, এরপরে লিসেন টু হোয়াট আই সে, হি হ্যাজ কাম ফ্রম ওয়ের আই হ্যাড বিন ওয়ার্কিং। এখানে প্রিপোজিশনের পরে আন্ডারলাইন করা অংশগুলি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সেগুলি নাউন ক্লজ। দ্য ফ্যাক্ট দ্যাট হি উইল গো অ্যাব্রড ডিলাইটস মি, আমরা যদি বাক্যটা এইভাবে করি দ্য ফ্যাক্ট ডিলাইটস মি, তাহলে কোন ঘটনাটা আমাকে আনন্দিত করে? এখানে নাউন ক্লজ হিসেবে রয়েছে দ্যাট হি উইল গো অ্যাব্রড, তিনি যে বিদেশে যাবে সেটা আমাকে আনন্দিত করে। পরের বাক্যটি একইভাবে ইউর ফিয়ার দ্যাট ইউ উইল লস হার ইজ কারেক্ট, অর্থাৎ তোমার ভয়, যেমন ইউর ফিয়ার ইজ কারেক্ট, এই বাক্যটিতে দ্যাট ইউ উইল লুজ হার, তুমি যে তাকে হারাবা তোমার এই ভয়টা সঠিক। একইভাবে দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নো মোর ইজ পেইনফুল টু আস, এখানেও দ্য ফ্যাক্ট ইজ পেইনফুল টু আস, তাহলে কোন ঘটনাটি আমাদের জন্য পীড়াদায়ক? দ্যাট হি উইল নো মোর, তিনি যে আর বেঁচে নেই। একইভাবে এখানেও আমরা কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু যে উত্তরটি পাই সেটি নাউন ক্লজ, এবং একইভাবে নাউন ক্লজ এই বাক্যগুলিতে নাউন এবং প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এর পরবর্তী বাক্যগুলি আমরা লক্ষ্য করি। The idea that she did it was wrong. The news that she is mad is unreal. He made a promise that he would stand first. There is a rumor that he left the country. You should remember it. এখানে ইট প্রিপোজিশনের অ্যাপোজিশন হচ্ছে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ ইউ শুড রিমেম্বার ইট, তোমাদের এইটি মনে রাখতে হবে। এই ইট প্রোনাউনের অ্যাপোজিশন হচ্ছে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। একইভাবে যদি এখানেও প্রশ্ন করি যে তোমার কি মনে রাখা উচিত, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে তোমরা এই বাক্যগুলি থেকে বা এক্সাম্পলগুলি থেকে তোমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারছো যে নাউন ক্লজ বাক্যে নাউন বা প্রোনাউন ইট এর অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, এবং হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে নাউন ক্লজ। তোমাদের নাউন ক্লজকে চেনার আরও কিছু সহজ উপায় সংক্ষেপে এখানে বর্ণনা করা হলো, যেখান থেকে তোমাদের আর নাউন ক্লজ চিনতে কোনো অসুবিধা হবে না। কি নাউন ক্লজ সাধারণত দ্যাট দিয়ে শুরু হয়। এরপরে যেটি রয়েছে 2 নম্বরে, অনেক সময় দ্যাট ক্লজ যুক্ত বাক্য ইট দ্বারা শুরু হয়। এক্ষেত্রে ইট হচ্ছে ড্যামি সাবজেক্ট, অর্থাৎ এখানে ইটের কোনো অর্থ নেই বা ইট নিরর্থক। যেমন ইট ইজ ট্রু দ্যাট হি ইজ ইনোসেন্ট, ইট সিমস দ্যাট it will rain, it is a great joy that we have won the match, অর্থাৎ অনেক ক্ষেত্রেই দ্যাট ক্লজ যুক্ত বাক্য ইট দিয়ে শুরু হবে, যেটা নাউন ক্লজ। আবারও বলছি, দ্যাট ক্লজ যুক্ত বাক্য এবং যেটা শুরু হবে ইট দিয়ে। তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় নিয়মে কি শিখলাম যে নাউন ক্লজ আমরা চিনব কি করে? বেশিরভাগ নাউন ক্লজের দ্যাট দিয়ে শুরু হবে, আবার দ্যাট যুক্ত নাউন ক্লজ ইট দিয়েও শুরু হতে পারে। আচ্ছা, এরপর আবেগ অর্থাৎ ইমোশন, দুশ্চিন্তা, এংজাইটি, শোক হচ্ছে কন্ডোলেন্স ইত্যাদি প্রকাশক অ্যাডজেক্টিভের পরে দ্যাট ক্লজ ব্যবহৃত হয়েও নাউন ক্লজ কিন্তু গঠিত হতে পারে। যেমন আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ফাদার উইল গিভ মি আ কম্পিউটার, এখানে আমি খুবই আনন্দিত যে বাবা আমাকে একটি কম্পিউটার দিবে। এখানে আমার আনন্দ, একটা ইমোশন প্রকাশ পেয়েছে, অ্যাডজেক্টিভ গ্ল্যাড।
এরপরে হচ্ছে হি ইজ অ্যাংশিয়াস দ্যাট হি ক্যানট বাই এ কার, তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে তিনি একটি গাড়ি কিনতে পারেনি। অর্থাৎ এই জাতীয় অ্যাডজেক্টিভের পরে দ্যাট ক্লজ ব্যবহৃত হয়ে নাউন ক্লজ হয়। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাধারণত অ্যাপিয়ার, হ্যাপেন, আকার, সিম, টার্ন আউট ইত্যাদি ভার্বের সাবজেক্ট হিসেবে ইট বসে এবং পরের অংশে দ্যাট ক্লজ ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যাপিয়ার, হ্যাপেন, অকার, সিম, টার্ন এই ভার্বগুলির সাবজেক্ট হিসেবে ইট বসবে এবং পরের অংশে আমরা দ্যাট ক্লজ পাবো, এবং সেটা পেলে আমরা এটাকে অনায়াসেই আমরা বলতে পারবো যে এটা নাউন ক্লজ। যেমন ইট অ্যাপিয়ার্স দ্যাট ইউ উইল গো ম্যাড সুন, ইট সিমস দ্যাট ইট উইল রেইন টুডে, it happened that he killed the innocent bird, it occurred to me that he might be lying, it turned out that nobody remembered the address. এরপরে বাক্যের শুরুতে WH ওয়ার্ড ব্যবহৃত হয়ে নাউন ক্লজ গঠিত হতে পারে। এই ক্ষেত্রে WH ওয়ার্ড বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন what you are saying is right, why he helped me is a matter of doubt, when I will get the job is uncertain, how he solved the problem is a miracle, where he works is not known. এখানে প্রত্যেকটি বাক্যই WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং WH ওয়ার্ড বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে। এবং আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি সেই ক্ষেত্রেও যথাযথ জবাব পাবো। যেমন আমরা প্রথম বাক্যটি লক্ষ্য করি, হোয়াট ইউ আর সেইং ইজ রাইট, অর্থাৎ সঠিকটা কি, উত্তরে আমরা পাবো হোয়াট ইউ আর সেইং, অর্থাৎ তুমি যা বলছো বা তোমরা যা বলছো। একইভাবে প্রশ্ন করলে প্রত্যেকটার উত্তর একইভাবে পাওয়া যাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। বাক্যের শেষে WH ওয়ার্ড ব্যবহৃত হয়ে নাউন ক্লজ গঠিত হতে পারে। এক্ষেত্রে WH ওয়ার্ড বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আসলে বাক্যের শেষে বলতে এখানে আমরা মাঝে পাবো বাক্যটির, মানে অর্থাৎ বাক্যের মাঝামাঝি আমরা এই WH ওয়ার্ডগুলি পাবো। আমরা এক্সাম্পলগুলি লক্ষ্য করি। I could not remember who helped the boy. You do not know what I like most. He asked where I kept the key. They could not think why he shot the albatross. Do you know which book is mine? Will you say which penny is yours? এখানে তোমরা লক্ষ্য করো প্রথম বাক্যটি I could not remember, আমি মনে করতে পারছি না। কি মনে করতে পারছি না? Who helped the boy, কে বালকটিকে সাহায্য করেছিল। ঠিক একইভাবে প্রত্যেকটা বাক্যেই তোমরা লক্ষ্য করো WH ওয়ার্ড এই বাক্যগুলির অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং কি দিয়ে প্রশ্ন করলেও যথাযথ জবাব পাওয়া যাচ্ছে। ইফ বা ওয়েদার এর সাহায্যে ও নাউন ক্লজ গঠিত হতে পারে। তোমরা এক্সাম্পলগুলি লক্ষ্য করলেই বুঝতে পারবে। I do not know whether she will help me or not. He asked me if I bought the book. I wonder whether I should invite her or not. She asked me if I needed her help. I asked her whether she was coming. এখানে লক্ষ্য করো I do not know, আমি জানি না, whether she will help me or not, তিনি আমাকে সাহায্য করবেন কিনা। অর্থাৎ ইফ বা ওয়েদারের সাহায্যেও নাউন ক্লজ গঠিত হতে পারে বা শুরু হতে পারে। আশা করি এরপরে তোমাদের নাউন ক্লজ আইডেন্টিফাই করতে আর সমস্যা হবে না।